বাংলা সাহিত্যে এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম মহাশ্বেতা দেবী। যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অনগ্রসর জাতি, তাদের হয়ে যিনি আন্দোলনে সবার আগে সামিল হয়েছেন, তিনি হলেন মহাশ্বেতা দেবী। তার পিতা মনীষ ঘটক কল্লোল যুগের বিখ্যাত সাহিত্যিক, যুবনাশ্য ছদ্মনামে একাধিক সাহিত্য রচনা করেছেন। তার কাকা স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। সুতরাং ছোটবেলা থেকেই তাদের বাড়িতে বামপন্থী ভাবধারা, বামপন্থী আদর্শের প্রচলন ছিলই, এবং সেই আদর্শে দীক্ষিত হন মহাশ্বেতা দেবী স্বয়ং। পশ্চিমবঙ্গের উপজাতি সম্প্রদায়, বিশেষত শবর, খেড়িয়া, এদের জন্য তিনি দীর্ঘদিন আন্দোলনে সামিল হয়েছিলেন। জীবনের একটা বিরাট অংশ তিনি কাটিয়েছেন এই শবরদের মধ্যে থেকে, এবং তারই জন্য আজকে শবররা কিছুটা হলেও সমাজে এগিয়ে আসতে পেরেছে। তাদের প্রাপ্য অধিকার, তাদের পাওনা গণ্ডা তারা বুঝে নিতে পেরেছে। আজকে আমাদের পাঠ্য যে গল্পটা, হারুন সালেমের মাসি, সে কিন্তু কেবল এই উপজাতি সম্প্রদায়ের কথা নয়, বরং যাবতীয় যে বদ্ধতা, যে কুসংস্কার, মানুষের মনের অন্ধকার, সংকীর্ণতা, সেই সমস্ত কিছুকে নিয়ে। কি আছে এই গল্পের মধ্যে, ডেফিনেটলি সেটা আমরা গল্পে গল্পেই জেনে নেব। হারুন সালেমের মাসি যে মূল গল্প গ্রন্থের অন্তর্গত, তার নাম স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প। এখানে যেটা বলা হচ্ছে, একটা বিশেষ দিনকে দিয়ে শুরু হয়েছে, অঘ্রাণের এক ভোরবেলা, যে সময়টায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। পুকুর খালবিলের ওপরে জলের যে পাতলা আস্তরণ পড়ে, সেই আস্তরণটা তখনও পড়ে আছে, কারণ রোদের তেজ প্রখর হয়নি বলে সেই আস্তরণটা কাটেনি। বাসস্ট্যান্ডে চায়ের দোকানগুলোতে তখনও উনুন ধরেনি। এই রকম একটা অবস্থায় গৌরবী যখন তার নিড়িনি আর থলিটা খুঁজছিল, প্রত্যেক দিনই এটা তার নিত্যদিনের কাজ, যে পেট কাপড়ে, অর্থাৎ যদি আটপৌরে করে শাড়ি পরা হয়, তাহলে কোমরের কাছে পেঁচিয়ে পেঁচিয়ে যে একটা কাপড়ের পোঁটলা মতো তৈরি হয়ে যায়, সেটাকে বলা হয় পেট কাপড়। তো সেই পেট কাপড়ে থলিটাকে গুঁজে হাতে নিড়িনি নিয়ে, নিড়িনি অর্থাৎ কাস্তে ধরনের এক যন্ত্র, যেটা নিয়ে সে আর হারার মা পুকুর খাল বিলের ধার থেকে কচু শাক, চোখডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা, থানকুনি পাতা, যা পায় সমস্ত কিছু সংগ্রহ করে। তারপর সেগুলো তারা বেচে দেয় যোশী বা যশোদাদের কাছে। তারা সকালবেলা ট্রেনে শহরে যায়, শহরের বাজারে অন্যান্য জিনিসের সঙ্গে সেগুলোকেও বেচে, দুপুরে ট্রেনে ফিরে আসে, বিকেলবেলা ওদেরকে ওদের পয়সাটা দিয়ে দেয়। তো এবার এইরকম অবস্থায় গৌরবীর প্রথম দেখো, এখন কথাটা হচ্ছে যে গৌরবীর একটা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতাটা বাঁকা, আঙুলগুলো পেছন দিকে বাঁকানো, সেই জন্যই গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর, একমাত্র অবলম্বন। কিন্তু কথাটা হচ্ছে, গৌরবী হিন্দু আর হারার মা হচ্ছে মুসলমান, ফলে এক মুসলমানের সঙ্গে এইগুলো সংগ্রহ করতে ধর্মভীরু গৌরবীর সংস্কারে বাধ্য। কিন্তু সে তার নিজের মনকে সান্ত্বনা দিত এই ভেবে, যে সমস্ত শাক পাতা, এগুলো না হিন্দুরা ফলিয়েছে না মুসলমানরা ফলিয়েছে, এগুলো প্রকৃতিতে আপনা আপনি হয়েছে। ফলে প্রকৃতিজাত এই দ্রব্যগুলি ঈশ্বরের দান, ঈশ্বরের সৃষ্টি, ফলে এইগুলো তাই কোনো স্পর্শদোষে দুষ্ট হয় না। তাই সে নির্ভয়ে নিশ্চিন্তে হারার মার সঙ্গে এগুলো সংগ্রহ করতে যায়। এছাড়া উপায়টাই বা কি আছে, তাই না? তো সেই অঘ্রাণের সকালবেলাতেও গৌরবী প্রতিদিনকার মতো তার যে নিড়িনি আর থলিটা খুঁজছিল, এমন সময় হারা এসে তার উঠোনে দাঁড়ালো। হারার বয়স 7, কিন্তু ক্রমাগত জ্বরে ভুগে 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 তার জিভ আড়ষ্ট হয়ে গেছে, কথা আটকে যায় মাঝে মাঝে। সে এসে যেটা বলছে যে তার মা নড়াচড়া করছে না, এমনকি সে ডেকেও দেখেছে যে তার মা সাড়াও দিচ্ছে না। গৌরবী খুবই আশ্চর্য হয়ে গেল এরকম একটা কথা শুনে। হারার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেল। হারার বাবা ছিল ঘরামি। ঘরামি অর্থাৎ গ্রামে যারা ঘর ছায়, রাজমিস্ত্রি নয় কিন্তু, টিন, দরমা, বাঁশ, খড় এইসব দিয়ে যারা কাঁচা ঘর বানায়, তাদেরকেই বলা হয় ঘরামি। এবার হারার বাবা নিজে যেহেতু ঘরামি ছিল, তাই শখ করে নিজের বাড়িখানা খুব উঁচু করে বেঁধেছিল,
মাথা তুলে দেখতে হতো। এমনকি গ্রামের গণ্যমান্য ব্যক্তি পালবাবুদের চেয়েও উঁচু হয়েছিল সেই বাড়ি। এবার সেই বাড়ি তোলবার কয়েকদিনের মধ্যেই সেই ঘরেই শুয়ে সাপের কামড়ে মারা গিয়েছিল হারার বাবা। সাপটা ছিল নিয়র চাঁদা সাপ। গ্রাম বাংলায় শিয়র চাঁদা সাপও এটাকে বলা হয়। নিশাচর সাপ, দিনের বেলায় বেরোয় না এবং এই সাপগুলোর কোনো ফনা হয় না, ফলে মানুষ অনেকেই ভুল করে ফেলে এটাকে নির্বিষ ভেবে। মারাত্মক বিষাক্ত এই সাপ। এবং এই যে সাপটা হারার বাবাকে কামড়েছিল, দেখতে ছিল একদম রূপোর হাঁসুলির মতো। অর্থাৎ হাঁসুলি মেয়েদের গলায় পরবার একটা সেমিসার্কুলার বা অর্ধচন্দ্রাকৃতি গয়না বিশেষ। রূপোর হাঁসুলি যেরকম চকচকে দেখতে হবে, ঠিক সেই রকম ছিল সাপটাকে দেখতে। বালিশের নিচে ঘাপটি মেরে লুকিয়েছিল সেটা। হারার বাবা জানতেও পারেনি শুয়েছে। হাতের আঙুলে সাপটা দংশন করেছে। অজান্তেই বিষ এত তাড়াতাড়ি মাথায় পৌঁছে গেছে যে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মৃত্যু। এবার হারার বাবাকে যখন মুসলমান সমাজের লোকেরাই মাদুরে মুড়ে উঠোনে শুইয়েছে, তখন মাটিতে থুক করে থুতু ফেলেছে এই কথা বলে, ওহ, ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি। তখন হারার মা বুঝতে পেরেছিল যে তাদের অত উঁচু করে ঘর তোলাটা সমাজের কেউই ভালো চোখে দেখেনি। হারার বাবা যেখানে সামান্য ঘরা মেয়ে, তার ছেলে বউয়ের ভিখিরির দশা, সেখানে এত উঁচু করে ঘর তুমি তোলো কি হিসেবে? সেই পাপ, কোট আনকোট, সেই পাপের শাস্তি হিসেবেই হয়তো হারার বাবার এই মৃত্যু। তারপর থেকে হারার মা পুরোপুরিভাবেই একা। প্রায় দিনই তার শরীর খারাপ হয়, তার জ্বর আসে রাত্রিবেলা, এবং ও চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে কাঁদে। গৌরবী এটা জানতো যে প্রায় রাত্রিবেলাতেই হারার মার জ্বর আসে এবং চোখের ওপর হাত চাপা দিয়েও কাঁদে। ফলে এখন যখন ও হারার সঙ্গে হারাদের ঘরে গিয়ে ঢুকলো, দরজা ঠেলে খুললো, দেখলো হারার মা সেভাবেই শুয়ে আছে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। সে ভাবলো যে হারার মা বোধহয় বেঁচেই আছে। সেজন্য একটু নিচু হয়ে তাকে ডাকলো, অলো, কাঁদিস নাকি আবার, বলেই মাথা তুলল। ততক্ষণে ভুল ভেঙে গেছে গৌরবীর, যে না, হারার মা আর বেঁচে নেই। কিন্তু এই কথাটা ওই কচি বাচ্চাটাকে এক্ষুনি বলে তাকে আঘাত দিতে চাইলো না গৌরবী, বরং বলল, তোর কাকাকে খবর দে। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, সেখানে তাকে মোট বইতে দেখা যায়। সেদিন ছিল না। এবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবার পরেও যখন তার সন্ধান পাওয়া গেল না, তখন পাড়ার রাজমিস্ত্রি কয়েকজন এসে হারার মা আয়েছা বিবিকে নিয়ে গেল কবরস্থ করবার জন্য। গৌরবী হারাকে বলল, সঙ্গে যা হারা, মায়ের কবরে মাটি দে, যেরকম হয় মায়ের সৎকার করা। এবার বিকেল হয়ে গেছে, পড়ন্ত বেলা। সেই সময় পুরো একা একা জগডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর খুব কষ্ট হলো। কারণ এতদিন হারা আর হারার মাই ওকে ওর নিঃসঙ্গতা, ওর অসহায়তাটাকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু এখন সেই হারার মাও তো চলে গেল। শুধু একটাই কথা গৌরবীর বলবার, যে হারার মা তার থেকে অনেক বেশি ভাগ্যবতী। নিজের ঘরে শুয়ে মারা যেতে পারলো, ভাগ্যে ছিল বলেই তো। মারা যাবার পর ছেলের হাতের মাটি পেল, সেও তার কপালে ছিল বলেই। কিন্তু গৌরবী কোথায় মরবে, কে তার মুখশলা মানে হচ্ছে মুখাগ্নি, কে করবে, এসব কে জানে। কেন এরকম কথা উঠছে আমরা একটু বাদেই জানতে পারবো। যখন এইরকম সমস্ত কথা গৌরবীর মনে হয়, তখন ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কারণ আর কয়েকটা স্টেশন পরেই সেই জায়গাটা যেখানে সরকার থেকে কিছু মানুষকে থাকবার জন্য জমি দেওয়া হয়েছে। গৌরবীর ছেলে নিবারণও সেখানে জমি পেয়েছে, ঘর বেঁধেছে, কিন্তু সেই ঘরে মায়ের জায়গা হয়নি। আসলে গৌরবীর এক ছেলে এক মেয়ে। মেয়েটি বড়, মেয়ের নাম সাবিত্রী, ডাকনাম পুঁটি। ছেলেটি ছোট। এবার মেয়ের যখন বিয়ের জোগাড় যন্ত্র হচ্ছে, তখন বাস কন্ডাক্টরকে জামাই করবার জন্য গৌরবীর স্বামী কি করেছিল, ঘর তোলবার টাকা ভেঙে সে ঘড়ি, সাইকেল, টর্চ যৌতুক দেবে বলে কিনেছিল। একটা সাইকেলের দাম কিন্তু অনেক, এখনকার দিনে তো অনেক হয়েইছে, তখনকার দিনেও বেশ ভালো রকমই টাকা। সেই সাইকেলটা দেখতে দেখতে নিবারণ বলেছিল যে সব একজনকে দিবি, তোমার কি একটা সন্তান? এই নিয়ে গৌরবীর স্বামীতে আর গৌরবীর ছেলেতে খুব একচোট বেঁধেছিল।
গৌরবীও তখন মেয়ের পক্ষ নিয়ে বলেছিল যে তোরা তো রিস কেন রে? রিস মানে হচ্ছে হিংসে। তুই তোর বোনকে এত হিংসে করিস কেন? দেখবি সময়ে পুঁটি আমাকে ভাত দেবে, অর্থাৎ আমার ভরণ পোষণের ভার নেবে। এই কথার পর নিবারণ কিন্তু আর কিছু বলেনি, শুধু বলেছিল বেশ, সময় বোঝা যাবে। তারপর অনেক বছর ধরে চেষ্টা চরিত্র করে নিবারণ ঘর তুললো, মেঝেটা পাকা করলো, বিয়ে থা করলো, এবং বিয়ে করতে না করতেই তার বউ নয়, নিবারণ নিজেই মাকে ভাত দিতে অস্বীকার করলো। বললো যাও না, এবার মেয়ে পুঁটির কাছে গিয়ে থাকো গিয়ে। এখন বিবাহিতা মেয়ের কাছে সাধারণত বাবা মা গিয়ে থাকতে পারেন না, সেটা সমাজের চোখে ভালো দেখায় না। গৌরবী খুব অবাক হয়ে বলেছিল পুঁটির কাছে? তখন নিবারণ সেই পুরনো কথা তাকে মনে করিয়ে দিয়ে বলেছিল, কেন মনে নাই? গৌরবী বুঝেছিল যে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিছুই ও ভোলে না। বাধ্য হয়ে গৌরবীকে থাকতে হয়েছিল মেয়ে জামাইয়ের সংসারে। এবার জামাইও তখন বাস কন্ট্রাক্টরের চাকরি খুইয়ে বাড়িতে বসা। মেয়ে এ বাড়ি ও বাড়ি কাজ করে কোনো রকমে দুটো পেটের ভাত জোগাড় করে, দুটো পেটের। কিন্তু তার উপরে যদি 3 নম্বর আরেকটা পেট এসে জোটে, তাহলে রীতিমতো হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা হয় বই কি। গৌরবীরও কিছু করবার নেই, গৌরবীর মেয়েরও কিছু করবার নেই। এই রকম অবস্থায় গৌরবীর দুঃসম্পর্কের ভাইপো মুকুন্দ, বেশ শক্ত সমর্থ একটা জোয়ানমদ্দ লোক, করিতকর্মা, খুব জোগাড়ে মানুষ। এই তল্লাটে তার প্রায় 3-4 জায়গায় জমি বাড়ি আছে। সে গৌরবী দুরবস্থা দেখে তাকে এই গ্রামে নিজের ভিটেতে থাকতে দিল। বলল, ঘরটুকুনি ধরে বসে থাকো পিসি, সামনের উঠোনে যা জায়গা আছে দুটো শাক পাতা ফলিয়ে খেতে পারবে না? গৌরবী তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল যে যাক, মাথা গোঁজার একটা ঠাঁই দিল তো। মুকুন্দ কিন্তু গৌরবীর কথা ভেবে তাকে এই ভিটেতে এনে রাখেনি, এনে রেখেছে নিজেরই দরকারে। কারণ তখন ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা দলে দলে এখানে চলে আসছে। জমি বাড়ি ফাঁকা দেখলে জবরদখল হয়ে যাবার সম্ভাবনা প্রবল। সেইটা যাতে না হয় সেই জন্যই গৌরবীকে মুকুন্দ এখানে এসে থাকতে দিয়েছিল। কিছুদিন থাকবার পরেই গৌরবী বুঝতে পেরেছিল বড্ড ভেতর দিকে ঢোকানো গ্রাম, অজ পাড়া গা যাকে বলে। এখানে সে কি করে থাকবে, কি খাবে? কারণ তার ছেলে নিবারণ কয়েক মাস 5 টাকা করে দিয়েছিল, তারপর আর দেয় না। কয়েকদিন মেটে আলু সেদ্ধ করে খেলো। এরপর এই রকম অবস্থায় যখন গৌরবী একেবারে অসহায়, তখনই তাকে জীবন আর জীবিকার সন্ধান দিয়েছিল হারার মা। বলেছিল, যখন যেমন তখন তেমন করলে আমানি জোটে না, আমাদের কেমন করে জোটে? আমানি মানে হচ্ছে অন্তত ভাতের ফ্যানটুকু, মানে সামান্য একটু খাবার জোটাতে পারবে না। গৌরবী তার কাছ থেকেই সব সুলুক সন্ধান জেনেছিল কিভাবে কি করা যায়। নারকোল পাতা চেঁচে কাঠি বার করা, সে কাঠি দিয়ে কাঠির ঝাঁটা যেটা হয় সেটা তৈরি করা, যোগ ডুমুর, কচু শাক, দুর্ব ঘাস, বেলপাতা, এগুলো সমস্ত জোগাড় যন্ত্র করে যশোদাদের দিয়ে দাও, ওরা বিকেলবেলা পয়সা দিয়ে যাবে। তো এইভাবেই জীবন জীবিকার সন্ধান পেয়ে গৌরবী যেমন আঁকড়ে ধরেছিল হারার মাকে, হারার মাও তেমনি একটা সঙ্গী পেয়েছিল গৌরবীকে। হ্যাঁ, যদিও তাদের ধর্ম আলাদা, সেটা হারার মাও জানতো। সেজন্য হারার মা কোনোদিন গৌরবীর দাওয়ায় বা বারান্দায় উঠে বসেনি। বরাবর সে উঠোনে বসেছে, উঠোনে বসে এর ওর চুন আঁচড়ে দিয়েছে, উকুন বাছাবাছি করেছে, সুখ দুঃখের গল্প বলেছে। ফলে একটা সখ্য, একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এবার সেই হারার মাই যখন ড্যাং ডেঙিয়ে চলে গেল, গৌরবীর বড় কষ্ট হলো। যোশীকে সে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা হারার কি হলো বলতো, ওকে কি ওর কাকা নিয়ে চলে গেল? এবার যোশী কেমন বা তারা ঠিক কি করে, এটা আমরা ডেফিনেটলি একটু পরে আলোচনা করবই। আপাতত এইটুকু জেনে রাখি যে যোশীরা সকালবেলা এতটাই ব্যস্ত থাকে যে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলবার সময় এদের হয় না। সেজন্য সে বললো, কি জানি মাসি, বলতে পারবো না, বলে চলে গেল। এবার গৌরবীর আরো কষ্ট বাড়তে লাগলো যে ইস, হারা আর হারার মা ওকে একদিন ওর অসহায়তা, ওর নিঃসঙ্গতা, একাকিত্বটা ভুলিয়ে রেখেছিল। এখন কি হবে? হারাটাও বোধহয় চলে গেল। আচ্ছা, গৌরবী মাথায় একটা ভাবনা আসে, আচ্ছা যদি আমার পরনের কাপড়টা একটু কেচে ধুয়ে পরিষ্কার করে নিবারণের কাছে যাই, দুটো হাত পেতে ভিক্ষেই চাই,
যে দুটো ভাত দিয়ে নিবারণ, তাহলে কি নিবারণ তার মাকে ফেলতে পারবে? এই সমস্ত ভাবতে ভাবতেই গৌরবী বেশ বড় সড়ো একটা নারকোল পাতা টানতে টানতে বাড়ির দিকে চলেছে। নারকোল পাতা চেঁচে কাঠি বার করতে কিছুটা সময় যায়, হাতের আন্দাজে উকুন বাঁচতেও কিছুটা সময় যায়, সময়টা কাটানো নিয়ে কথা। বাড়িতে ফিরেই তো গৌরবী অবাক যে হারা তার উঠোনে বসে আছে। কেন না, কাকা তার নিজের কাকা নয়, তার ভার নিতে অস্বীকার করেছে। ফলে হারা কিন্তু তার মা আর মাসি গৌরবী ছাড়া কাউকে চেনে না, সেজন্য বাধ্য হয়ে হারা এখানে এসেই বসে আছে। গৌরবীর মনে একটু যে আনন্দ হয়নি তা নয়, ডেফিনেটলি, কারণ এতক্ষণ সে হারা চলে যাবার কারণে খুব দুঃখেই ছিল। এবার হারা এসেছে, ভালো কথা। হারাকে একগাল খুদ খেতে দিয়েছে, ভাঙা চাল যেটা হয়, নিজেও একগাল খেয়েছে, এর বেশি আর ছিলও না ঘরে। তারপর হারাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরেই তার মাথায় রাজ্যের দুশ্চিন্তা চেপে বসেছে যে তাহলে কি হারা এরপর থেকে ওর কাছেই থাকবে নাকি? সেটা কি করে হয়, কারণ তার যেখানে নিজেই খাওয়া পড়া ঠিক নেই, সেখানে আরেকটা পেটের ভাত ও কি করে জোগাড় করবে? রাগও হচ্ছে হারার ওপরে। আবার দেখছে যে বেচারা ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বোধহয় মায়ের কথাই ভাবছে। গৌরবীর মাতৃত্ব আস্তে আস্তে জেগে উঠছে হারাকে কেন্দ্র করে। সে তাকে পাশ ফিরে শুতে বলছে, সান্ত্বনা দিচ্ছে যে ঘুমোচ্ছিস তুই, স্বপ্ন দেখছিস, ভয় কি, আমি তো আছি। এবার যখন ঘুম ভেঙে উঠছে হারা, তখন গৌরবী তাকে বলছে, শোন, খালপাড়ে যা, থানকুনি পাতা তুলবি, আর যদি যোশীর সঙ্গে দেখা হয় তাহলে বলবি যে আমার শরীরটা ভালো নেই, যেন আমার সঙ্গে একটু দেখা করে। আর হ্যাঁ, গৌরবী শিখিয়ে দিচ্ছে হারাকে, যদি কেউ তোকে জিজ্ঞেস করে রাত্রিবেলা কোথায় ছিলি, বলবি মাসির উঠোনে। কি বলবি? এবার হারা ছোটবেলা থেকে যেহেতু জ্বরে ভুগেছে অনেক, সব কথা ও মনে রাখতে পারে না, আঙুলের কর গুনে গুনে ওকে মনে রাখতে হয়। ও বলেছে যে যোশীকে গিয়েও খবর দেবে মাসির দেহ ভালো নয়, আর বলবো, গৌরব ধরিয়ে দিচ্ছে যে যদি কোথায় ছিলি জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে বলবো যে মাসির উঠোনে ছিলাম, দাওয়াতে তো উঠিনি। এটা বলে হারা চলে যাচ্ছে। এবার গৌরবী সে ভাবছে তার ছেলেবেলায়, সে যখন ছোট ছিল তখন তার মা কিভাবে সংসার প্রতিপালন করত। কারোর বাড়িতে যদি গাই থাকতো, সেই গায়ের যদি বকনা বাছুর মানে মেয়ে বাছুর হতো, সেইটাকে পালন করত। সেই বাছুর যখন বড় হয়ে গাই হয়ে আবার বাছুর দিত, তখন বাছুরটাকে তার মা রাখতো, গাইটা ফিরিয়ে দিত। এড়ে বাছুর হলে, অর্থাৎ বলদ হলে, যাদের হাল আছে চাষবাসের কাজে, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। বকনা বাছুর হলে পালতো। কিন্তু এই গ্রামে মানুষগুলো যেন আর মানুষ নয়। গৌরবীকে কেউ যদি একটা বাছুরও পালতে দেয়, তাহলেও গৌরবী চলে যাবে, কিন্তু কে দেবে তাকে সেটা? ঘরে যেটুকু সামান্য একটু চাল ছিল, ডুমুর ছিল, মোচার খোলের কচি ফুলটা, সেটা নুন দিয়ে সব শুদ্ধ একটা জাউ বসিয়ে দিল গৌরবী, একটা মণ্ড গোছে, কোনো মতে পেটের গর্তটা ভরানো নিয়ে কথা। এবার তার বড্ড রাগ হতে লাগলো হারার মার ওপরে। কি বেয়াক্কেলে মানুষ বলতো, আমার ওপর ছেড়ে দিয়ে ড্যাং ডেঙিয়ে চলে গেল, আমি এখন নিজেরটা দেখবো না হারারটা দেখবো? এই সমস্ত যখন ভাবছে, তখন অনেকটা বেলায় হারা ফিরল, সঙ্গে বেশ বড় সড়ো একটা মেটে আলু নিয়ে। গৌরবীর মুখ হাসিতে ভরে গেল, কত বড়টা রে, কোথায় পেলি? হারা বলল, বাড়িতে ছিল, মা বলেছিল মাসিকে দিস, আর বলেছিল, কি বলেছিল? কর গুনে গুনে হারা বলল, আর বলেছিল মাসির পা ধরে পড়ে থাকিস। ভেবো না এটা যে হারার মা আগে থেকে বুঝতে পেরেছিল যে সে মারা যাবে, বরং এইটা বুঝতে পেরেছিল যে হারার মার যদি কোনোদিন কিছু হয়ে যায়, তাহলে হারার একমাত্র অবলম্বন হবে গৌরবী। সেই জন্যেই সে মেটে আলুটা হারাকে বলেছিল যে মাসিকে দিস, আর মাসির পা ধরেই পড়ে থাকিস। এই কথাটাই যে মাসির পা ধরে পড়ে থাকিস, এটা কথাটা শুনেই গৌরবীর অনাদৃত মাতৃত্ব যেন নতুন করে আবার জল পেয়ে সতেজ হয়ে উঠল। অনাদৃত মাতৃত্ব কেন? কারণ ছেলে মাকে ঘরে রাখে না, মেয়ের ইচ্ছে থাকলেও মেয়ের কাছে থাকা সম্ভব হয়ে ওঠে না গৌরবীর। নিজেকে তার বড় অপ্রয়োজনীয় মনে হয়, সংসারে সে যেন অবাঞ্ছিত, যেন গত বছরের মনসা পুজোর ঘট,
ফেলে দিলেই হলো, যেন এঁটো পাতা, খাবার পর যার আর কোনো দরকার নেই। কিন্তু এখন হারার কথা শুনে তার মনে হলো যে সংসারে তার মতো অপ্রয়োজনীয় মানুষেরও এখনো দরকার আছে, হারার জন্যেই দরকার আছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই বিকেল বেলায় যোশী এসে তার উঠোনে বসলো। এবার যোশীরা কেমন, বাজারে যাদেরকে তোমরা শাক টাক বেচতে দেখো, শাক বলি যারা, বা যারা বাবুদের বাড়িতে মেড সার্ভেন্টের কাজ করে, তারা যেরকম যোশীরা ঠিক সেরকম। তাদের সংসারে পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, ওরাও আশা করে না যে পুরুষরা ওদের ভাত কাপড় দেবে, বরং ওরাই গায়ে গতরে খেটে সংসারকে বেঁধে তোলে, সন্তানদের জন্তুর মতো জাপটে সাপটে ভালোবাসে, আর পুরুষ মানুষদের খুব তোবাজ করে ভুলিয়ে রাখে যাতে ওদেরকে ছেড়ে না যায়। যোশীও ঠিক সেই রকম, খুব বাস্তববাদী, কারণ 7 বছর বয়স থেকে সে খাটতে নেমেছে, না খেটে একবেলা ভাত কেউ কোনদিন দেয়নি। এমনকি এখনো পর্যন্ত ট্রেনে একটু বসবার জায়গায় হোক কিংবা চাল বেচা লাভের পয়সাই হোক, ওকে আঁচড়ে কামড়ে মারামারি করে আদায় করতে হয়। সুতরাং এই অবস্থাও যদি দেখে যে কেউ কাউকে বিনা কারণেই সহানুভূতি দেখাচ্ছে, ভালোবাসছে, দরদ দেখাচ্ছে, ওর সর্বাঙ্গ জ্বলে যায়। আর যেটা বললাম, যেহেতু খুব প্র্যাকটিক্যাল, ফলে হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে একবার দেখেও বুঝতে পারে তুমি কি কথা বলছো, কেন বলছো, সে সমস্ত কিছুর ইন্টেনশন বুঝতে ওর কিন্তু বাকি থাকে না। ফলে গৌরবী হারার কথা পারবার আগেই যোশীর চোখ চলে গেছে হারার দিকে, এবং গৌরবীকে বলছে, ওকে মাসি, হারা না? গৌরবীর তো ভেতরটা ভয় শুকিয়ে গেছে, সে কোনো রকমে ইনিয়ে বিনিয়ে, কারণ যোশীকে তার দলে টানতে হবে, সে ইনিয়ে বিনিয়ে বলছে, হ্যাঁ ও তো মামরা ছেলে, আমার কাছেই থাকে, দেখো বাপু ছোঁয়া ন্যাপা একাকার করো না, কিন্তু মুকুন্দবাবু কতটা ভালো চোখে দেখবে না। গৌরবী তখন বলছে, না না, ও তো উঠোনেই পড়ে থাকে, ওর শানকিতে খায়, আমি ওপর থেকে ভাত ঢেলে দিই। এবার যোশী এই যে সহানুভূতি গৌরবীর হারার প্রতি, যেটা আমি বললাম, সেটা সে সহ্য করতে পারছে না, যে কেন গৌরবী একটা পরের ছেলেকে, একটা অনাথ বাচ্চাকে, একটা বিধর্মী ছেলেকে সে সাহায্য করবে, সহানুভূতি দেখাবে, কই তাকে তো কেউ কোনোদিন দেখায়নি। সে তো এখন সাবধান করে দিচ্ছে, যেহেতু বাস্তববাদী বলেও সে সাবধান করে দিচ্ছে যে দেখো মাসি, মুকুন্দবাবু তোমার আত্মীয়, কিন্তু মুকুন্দবাবু বিষয়টা ভালো চোখে দেখবে না, যদি জানতে পারে যে তুমি মুসলমান হারাকে এখানে আশ্রয় দিয়েছো, তাহলে তোমাকে খেদা করবে, মানে তাড়িয়ে দেবে। গৌরবী বলছে, খেদা করবে কি রে, মুকুন্দ আমার কে হয় জানিস? যোশী ব্যঙ্গ করে বলছে, হ্যাঁ আপনার জনা না, আপন জন তো, সেই জন্যই তোমাকে এখানে ওখানে ভিক্ষে করে বেড়াতে হয়, পোস্টা ভাত মানে ফ্যান ভাত খেতে হয়। এক কাজ করো, আমি ভালো বুদ্ধি দিচ্ছি, আমার হাতে দিয়ে দাও, আমি ওকে শহরে ছেড়ে দিয়ে আসবো, ফুটপাতে থাকবে, ভিক্ষে করে খাবে। গৌরবী তো অবাক, ভিক্ষে করে খাবে কি রে, ওইটুকু বাচ্চা বাঁচবে নাকি? বাঁচলে বাঁচবে, মরলে মরবে, ওর ভাগ্য সেটা। যেটা বললাম যে যোশীর মধ্যে কিন্তু বিনা কারণে অন্যের প্রতি দয়া, স্নেহ, ভালোবাসা, সহানুভূতি কিচ্ছু নেই, সেজন্য হারার প্রতিও নেই। ও যদি বাঁচে ওর ভাগ্য, ও যদি মরে সেটাও ওর ভাগ্য। কিন্তু হ্যাঁ, মুকুন্দবাবু ধর্মভীরু মানুষ, এই ভাদ্র মাসেই এই ভিটেতেই মনসা ঘট পুজো করেছে। মনসা ঘট পুজো মানুষ দুটো কারণে করে, এক সন্তান কামনায়, এক ধনসম্পদ বৃদ্ধির জন্য। বোঝাই যাচ্ছে যে মুকুন্দ এখানে মনসা ঘট পুজো করেছে তার ধনসম্পদ বৃদ্ধির জন্য। পাটা কাটা হয়েছে, সবাই মিলে সেটা খেয়েও গেছে অনেকেই। এবার যদি মুকুন্দবাবু জানতে পারে যে এইখানে এক বিধর্মী বালক থাকে, তাহলে কিন্তু তোমাকে ভিটে ছাড়া করবে। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেছে, সে থরথর করে কাঁপছে। সে হারার এনে দেওয়া ওই বড় সড়ো মেটে আলুটা যোশীকেই দিয়ে দিয়েছে। যোশী, এটা তুই রাখ বাবা, আর এই কথাটা কাউকে বলিস না। তাহলে এইবার যে মেটে আলুটা দেওয়া হলো, সেটা কিন্তু আর বাজারে বিক্রি করবার জন্য নয়, বরং এক ধরনের ঘুষ। যোশী নিয়ে চলে গেল, কিচ্ছু বললো না, যে সে কাউকে বলবে কি বলবে না, কিচ্ছু না। এবার গৌরবী, তার মাথায় একটা বুদ্ধি এসেছে। সে মোটামুটি তার শাড়ি জামা যা আছে এটা পরিষ্কার করে নিয়ে নিবারণের বাড়িতে এসে হাজির হয়েছে। নিবারণের বাড়ি দেখলে চেনা যায় না, টিনের চাল, পাকা দেওয়াল,
উঠোনে টিউবওয়েল বসানো। তার ছেলে তখন বাড়িতে নেই। ছেলের বউটা ভালো। ছেলের বউটা কি করেছে, নিজের ছেলেকে সে দোকানে পাঠিয়ে দিয়েছে চা পাতা কেনবার জন্য, ঠাম্মা চা খাবে, এবং সেই সুযোগে নিজের পেট কাপড় থেকে 2 টাকা বার করে গৌরবীকে দিয়েছে, দিয়ে বলেছে ছেলেকে কিন্তু এসব কথা বলতে যেও না, এটা তোমার ছেলের পয়সা নয়, এটা আমার নিজের সুপুরি কেটে রোজগার করা পয়সা, আর এই কাপড়খানা ধরো। ওটা একটা ভালো কাপড়ও দিয়েছে। এরকম কাপড়ে ছেলের কাছে আসতে আছে? তোমার ছেলের তো সমাজে একটা মান ইজ্জত আছে নাকি? গৌরবী হাত পেতে টাকা নিয়েছে, কাপড় নিয়েছে। তার মনে এই জিজ্ঞাসাটাও এসেছে যে যে ছেলের মান ইজ্জত চলে যাবে মাকে এরকম ছেঁড়া ময়লা কাপড়ে দেখলে, সেই ছেলে মাকে বাড়িতে রাখে না কেন? কিন্তু এই প্রশ্নটা, এই মনের প্রশ্নটা মুখে আসবার আগেই গৌরবী আশ্চর্যের ওপর আশ্চর্য হয়ে যাচ্ছে নিবারণের ঘরে রেডিও বাজবার আওয়াজ শুনে। কোত্থেকে এলো? কত দাম? ছেলের বউ আন্দাজে বলল, কত, ওই 100 মতো হবে। 150 টাকা? 150 টাকা যদি গৌরবী হাতে পায় তাহলে তো এক্ষুনি তার কপাল ফেরে। সে ছেলের বউয়ের কাছে 100 টাকা চাইছে। কোত্থেকে দেবো? কাছ থেকে পেরে দেবো নাকি? না, যদি একটা বাছুরও পালতে পারতাম তাহলে আমার 2টি প্রাণী চলে যেত। 2টি প্রাণী কোত্থেকে এলো? বলতে বলতে ছেলে এসে হাজির। ছেলের কাছে গৌরবী ইনিয়ে বিনিয়ে নাকে কেঁদে সমস্ত ঘটনাটা বলেছে। শোনবার পর নিবারণের মুখ শুকিয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তারপরে সে বলছে, তুমি না হলে এমন শত্রু আমার কে হবে? আমি তো শত্রু? তা নয় তো কি? তুমি একটা মুসলমান ছেলেকে ভিটেতে এনে রেখেছ। এবার এই কথা যদি জানাজানি হয়, তোমাকে তো সমাজ এক ঘরে করবেই, আমাকেও করবে, আমার যে মেয়েটা আছে তারও বিয়ে হবে না। তো এই সমস্ত নিয়ে মায়ে পোয়ে এক প্রস্ত কথা কাটাকাটি হলো ইত্যাদি। গৌরবী বারবার ছেলের কাছে বলছে, আমাকে একটু আশ্রয় দে বাবা। ছেলে বলছে, হ্যাঁ আমি জমিদার, তো তোমাকে আশ্রয় দেব। তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম প্রতিপত্তি হয়েছে, আমার মা হয়ে ওই ভিটে তুমি একা একা পড়ে থাকবে এটা ভালো দেখায় না। ঠিক আছে, রাখতে পারি। প্রলোভন দেখাচ্ছে, এবার দেখো, রাখতে পারি। ওই ছেলেকে আমার কাছে দিয়ে দাও, কারণ ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা আসছে, তাদের জন্য শরণার্থী শিবির হয়েছে, রিফিউজি ক্যাম্প, সেখানে আমি ওকে ছেড়ে দিয়ে আসবো। ঠিক যোশী যে প্রস্তাবটা দিয়েছিল শহর কলকাতা ছেড়ে দিয়ে আসবার, গৌরবী তখনও বারণ করেছিল। এখনো গৌরবী বলছে, ওইটুকু বাচ্চা ছেলে ওইখানে থাকলে বাঁচবে নাকি? যোশীর মতোই নিবারণও বলছে, বাঁচলে বাঁচলে, মরবে মরবে, তোমারই বাকি আমারই বাকি। তখনও যেরকম গৌরবীর মন সায় দেয়নি, এখনো গৌরবীর মন এই প্রস্তাবে সায় দিচ্ছে না। ভেতর থেকে কে যেন একটা না না বলতে থাকছে। সে কি হারার মা নাকি নিবারণের মা? কারণ 2 মাই এখন এক হয়ে গেছে। যেটা আমি বললাম যে হারুন সালেমকে কেন্দ্র করে গৌরবীর মাতৃসত্তা আস্তে আস্তে জেগে উঠছে। সে কিন্তু এখন আর ঠিক হারার মাসি নেই, বরং ধীরে ধীরে হারার মাতে উত্তীর্ণ হচ্ছে তার সত্তা। এবার হারাকে রেখে দিয়ে এলে মাকে বাড়িতে আশ্রয় দেবে, এই কথা যখন নিবারণের স্ত্রী জানতে পারছে, তখন তাদের মধ্যে একটা ধুমধুমার ঝগড়া ইত্যাদি বেড়ে যাচ্ছে। গৌরবী চলে আসছে ওখান থেকে। হারা রাস্তাতেই বসেছিল, তাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে আসবার সময় হারা বলছে যে আমি দোকান থেকে একটু কেরাচিনি বা কেরোসিন নিয়ে যাই, টাকা আমাকে দিতে হয় না, কারণ আমি ওদের হয়ে কিছু কাঠ কুটো জ্বালানি কুড়িয়ে দিই, ওরা আমাকে তার বিনিময়ে লম্ফ জ্বালবার জন্য একটু কেরোসিন দেয়। গৌরবী ভেবেছিল যে হারার ওপর রাগ করবে, কারণ হারার জন্যই ওর এই দুরবস্থার চরম, কিন্তু ছেলেটা ভালো, এটা ওটা দিয়ে তাকে সাহায্য করে। আজকালকার দিনে এটুকু কেরোসিন দিয়েই বা কে সাহায্য করে ওকে। বাড়ি চলে এলো। বাড়ি চলে আসবার পর যেটা দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এসে হাজির হয়েছে মুকুন্দ। খবর পেয়ে গেছে সে অলরেডি। মুকুন্দ এসে বলল, শোনো মাসি, আমার ভিটেতে সমস্ত অনাচার কিন্তু হবে না। দাঙ্গা খুন জখম হলে এই ভিটে আমি বেচতে পারবো না। দাঙ্গা খুন জখমের কথা আসছে কেন? কারণ গ্রামের মানুষ খুব সংকীর্ণ মনা, তারা জাতি ধর্মের ভেদাভেদে দীর্ণ হয়ে রয়েছে।
ফলে যদি হিন্দু ভিটেতে মুসলমান বালক আশ্রয় পেয়েছে, জানাজানি হয়, দাঙ্গা বাঁধতে কতক্ষণ। মুকুন্দ ঠিক করে রেখেছে তার এই ভিটেটা সে পালবাবুদের দেবে, যার কথা আমরা একটু আগেই বললাম। সমাজে গণ্যমান্য ব্যক্তি এবং তাদের খুঁটির জোর আছে, অর্থাৎ রাজনৈতিক যোগ সাজস আছে। তারা এখানে গুদম করবে। কিসের গুদম করবে সেটা গৌরবী জানবার দরকার নেই। হ্যাঁ, সেই ভিটেতে গৌরবে থাকতে পারবে যদি হারাকে তাড়ায় তবেই, আর যদি না তাড়ায় তাহলে গৌরবীকেই এই ভিটে ছাড়তে হবে। এই হুমকি দিয়ে মুকুন্দ জুতো মশমশিয়ে বেরিয়ে চলে গেল। গৌরবীর তখন সমস্ত রাগ, কারণ ছেলের ধমকানি, যোশীর সতর্কবার্তা, মুকুন্দের চোখ রাঙানি, নিজের মাথার ওপর থেকে ছাদ সরে যাওয়া, পায়ের তলাকার মাটি সরে যাওয়ার আশঙ্কায় গৌরবী তখন পাগলের মতো তেড়ে গেল হারার দিকে। তাড়িয়ে দিল তাকে দূর দূর করে। তোর জন্য আমার আজকে এই দুর্বলকে কুকুর তাড়া করছে। মাসির এই রুদ্রমূর্তি হারা কোনোদিন দেখেনি এর আগে। সে দৌড়ে পালিয়ে গেল নিজের বাড়িতে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো সেখানে, ফোঁপাতে লাগলো অল্প অল্প, মাকে দেখতে লাগলো স্বপ্নে। রাগ কমলে গৌরবীও ধীরে ধীরে হাজির হলো হারার বাড়িতে। চারদিকে তখন নিমনিমে অন্ধকার। সে অন্ধকারই দেখলো যে হারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ঠেললো তাকে। হারা ভাবলো, কে ডাকছে আমাকে? মা? মা তো নেই, মা তো মারা গেছে। তাহলে কে ডাকছে? ভয়ের চোটে কোকিয়ে উঠলো ছেলেটা, এবং কোকিয়ে উঠে যে শব্দটাই প্রথম তার মুখ থেকে বেরোলো সেটা হচ্ছে মাসি গো। সে তো একমাত্র তার মাসিকেই চেনে মায়ের পরে। গৌরবী তখন বলল, ওঠ হারা, আমি মাসি, চল আমরা শহরে চলে যাই। হারার আশ্চর্য প্রশ্ন, শহরে? তুমি তো শহরে যাও না, তুমি যে হাঁটতে পারো না। ও, আমি ঠিক পারবো হারা, ঠিক শহরে যাব। সেখানে আমরা ফুটপাতে থাকবো, ভিক্ষে করে খাবো, কাপড় চোপড় গেরি মাটিতে রং করে নেব, তাহলে আর ময়লা হবে না। একটু ময়লা ময়লা দেখতে হবে, যোশীর কাছ থেকে আমি সব জেনে নিয়েছি। তাহলে চলো। রাতের অন্ধকারেই গৌরবী আর হারা গ্রাম ত্যাগ করে শহরের পথে পা বাড়ালো। কারণ শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, জনসমুদ্র সেখানে। না কেউ সেখানে গৌরবীর পরিচয় জানবে, না কেউ হারার পরিচয় জানবে। কেউ কারো ধর্ম পরিচয় জিজ্ঞাসা করবে না, কার সঙ্গে কার কি সম্পর্ক কেউ সেটা জানতেও আসবে না। সুতরাং সেইখানে তারা নিশ্চিন্তে একসঙ্গে একে অপরকে আঁকড়ে ধরে পরস্পরকে অবলম্বন করে তারা বাঁচতে পারবে। আর এইখানেই গৌরবীর হারুন সালেমের মাসি থেকে হারুন সালেমের মাতে উত্তরণ সম্পূর্ণ হলো। কারণ একজন মা চলে এসেছেন এবার সামনে তার সন্তানকে বাঁচাবার জন্য। কেমন? এইটা তাহলে গল্পটার মূল বিষয়বস্তু, একটা সদর্থক ভাবনা, অর্থাৎ যাবতীয় সংকীর্ণতা, জাতি ভেদাভেদ, কুসংস্কারাচ্ছন্নতা, অন্ধ আচার বিচার সংস্কারের থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই আলোর দিশাই দেখাচ্ছে আমাদের এই বিশেষ ছোট গল্পটি। এবার যেটা আমরা পড়লাম সেটাই যদি আমরা একটু ছকের আকারে দেখে নিই তাহলে তোমাদের পক্ষে একটু বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে। তো যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে গল্পটার নাম হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবীর লেখা। দুটো ক্যারেক্টার আমরা ফার্স্টেই পাচ্ছি, গৌরবী এবং হারার মা, হিন্দু এবং মুসলমান যারা পরস্পরের অবলম্বন। এরপরেই যখন হারার মা চলে গেলেন তখন গৌরবী এবং হারা একে অপরের সহায় হয়ে দাঁড়ালো। নানা প্রতিকূলতা যেমন শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে গৌরবীর, সেই সঙ্গেই রয়েছে তার দারিদ্র্য, যশোদার সতর্কবার্তা, তার ছেলে হুমকি, তার ছেলের প্রলোভন, মুকুন্দর চোখ রাঙানি, সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়েও গৌরবী কিন্তু হারাকে তাড়িয়ে দিচ্ছে না, বরং কি করছে, সে এবং হারা দুজনে মিলে চলে যাচ্ছে শহরে।
সেখানে জনসমুদ্রে একবার তারা যদি মিশে যেতে পারে, তাহলে কেউ হারার বা গৌরবীর ধর্ম পরিচয় জানতেও আসবে না। যাবতীয় জাতিভেদাভেদ, ধর্মীয় কুসংস্কারে বন্দী হয়ে থাকা যে গ্রাম, সেখান থেকে তারা মুক্তি পাচ্ছে। এইখানেই হারুন সালেমের মাসির গল্পের সদর্থক দিক। প্রিয়া সবার কাছে একবার ভালো করে ভিডিওটা দেখে নিও, তারপর টেক্সটটা একবার পড়ে নিও। যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারি থাকে, আমাকে কমেন্ট বক্সে জানিও। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।